আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিস্থিতির আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ে সৃজনশীল সমস্যার সমাধান করব। সৃজনশীল সমস্যার সমাধানের জন্য ঢাকা বোর্ড 2019 সালের আমরা একটি অঙ্ক নিয়েছি। সেলিম ট্রেডার্সের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো ছিল নগদ 1 লাখ টাকা, অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, প্রাপ্য হিসাব 50,000 টাকা, বৈধ হিসাব 40,000 টাকা। 2018 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো ছিল জানুয়ারির 5 তারিখ 10% বৈধ নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা, 8 তারিখ নগদ 30,000 টাকা এবং ধারে 90,000 টাকার পণ্য ক্রয়, 10 তারিখ 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান 15,000 টাকা, বিবিধ খরচ পরিশোধ 1,200 টাকা, 16 তারিখ 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, যার 60% নগদ এবং 40% ধারে, 25 তারিখ একজন খরিদ্দারের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, 28 তারিখ অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। আর করণীয় ক নম্বরে হচ্ছে নগদ এবং ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে টেবুলার ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও এবং 2018 সালের 31শে জানুয়ারি সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী তৈরি করো। আমাদের ক নম্বর করণীয় হচ্ছে নগদ ও ধারে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখানে জানুয়ারি মাসের 16 তারিখে একটি লেনদেন দেওয়া আছে 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, যার নগদে 60% এবং ধারে 40%। তাহলে আমাদের এখানে মোট বিক্রয় হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকার মধ্য থেকে আমাদের কারবারি বাট্টা বাদ দিতে হবে 3%, অর্থাৎ কারবারি বাট্টা সমান হচ্ছে 1,20,000-এর 3% হচ্ছে 3,600 টাকা। তাহলে 1,20,000 থেকে যদি আমরা 3,600 টাকা বাদ দিই তাহলে আমরা পাবো নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় হচ্ছে আমাদের 1,16,400 টাকা এবং 1,16,400 টাকার মধ্যে 60% হচ্ছে আমাদের নগদে বিক্রয়। তো নগদ বিক্রয় পরিমাণ হবে আমাদের যে নেট বিক্রয় 1,16,400 টাকার 60% সমান হচ্ছে 69,840 টাকা এবং ধারে বিক্রয় হচ্ছে নেট বিক্রয় 1,16,400 টাকার 40% সমান হচ্ছে 46,560 টাকা। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। সেলিম ট্রেডার্সের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো ছিল নগদ 1 লাখ টাকা, অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, আর প্রাপ্য হিসাব ছিল আমাদের 50,000 টাকা এবং বৈধ হিসাব ছিল 40,000 টাকা। তাহলে প্রারম্ভিক সম্পদ থেকে যদি আমরা প্রারম্ভিক দায় বাদ দিই, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ হচ্ছে 3 লাখ থেকে প্রারম্ভিক দায় 40,000 বাদ দিলে আমাদের প্রারম্ভিক মূলধন হচ্ছে 2,60,000 টাকা। জানুয়ারির 5 তারিখ 10% বৈধ নোটের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। তাহলে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে 50,000 টাকা এবং সেই সাথে সাথে বৈধ নোট অর্থাৎ দায় বৃদ্ধি পাবে 50,000 টাকা। 8 তারিখ নগদে 60,000 টাকা এবং ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। তাহলে নগদ আমাদের চলে যাবে 30,000 টাকা কমে যাবে এবং বৈধ হিসাব বৃদ্ধি পাবে 90,000 টাকা এবং আমাদের মূলধন কমে যাবে 1,20,000 টাকা যেহেতু আমরা ক্রয় করেছি। তারপর হচ্ছে জানুয়ারির 10 তারিখ 3 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো। তাহলে আমাদের নগদ কমে যাবে 15,000 টাকা আর সেই সাথে সাথে আমাদের অগ্রিম ভাড়া বাড়বে 15,000 টাকা। জানুয়ারির 12 তারিখ বিবিধ খরচ পরিশোধ 1,200 টাকা। তাহলে আমাদের নগদ কমবে 1,200 এবং সেই সাথে সাথে এটি ব্যয়, তাই মূলধনও কমবে 1,200 টাকা। জানুয়ারির 16 তারিখ 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, যার নগদে হচ্ছে 60% এবং ধারে হচ্ছে 40%। তাহলে আমরা 1,20,000 টাকা থেকে আমরা কারবারি বাট্টা যদি বাদ দিই 3%, 1,20,000 টাকা 3% হচ্ছে 3,600। তাহলে আমাদের 1,20,000 থেকে 3,600 টাকা বাদ দিলে আমাদের 1,16,400, 1,16,400 60% হচ্ছে 69,840 টাকা, যেটি আমরা নগদে বিক্রয় করেছি এবং হচ্ছে বাকি 40% হচ্ছে 46,560 টাকা, যেটি আমরা হচ্ছে বাকিতে বিক্রি করেছি। আর সেই সাথে সাথে আমাদের আয় বাড়বে 1,16,400 টাকা যেহেতু বিক্রয় আমাদের জন্য আয়। জানুয়ারির 25 তারিখ একজন খরিদ্দারের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাতে লেনদেনের কারণে অর্থাৎ প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা 30,000 টাকা পেয়েছি। তাহলে আমাদের প্রাপ্য হিসাব কমে যাবে 30,000 টাকা। আর এটি যেহেতু নগদে পেয়েছি তাই আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে 30,000 টাকা। জানুয়ারি 28 তারিখ অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। আমাদের এখানে 3 মাসের ভাড়া অগ্রিম ছিল, তাই এখানে আমাদের 1 মাসের ভাড়া কমে যাবে 5,000 টাকা এবং ভাড়া যেহেতু ব্যয় সেই সাথে সাথে আমাদের মালিকানা সত্ত্বেও কমে যাবে। এরপর আমরা সম্পদের কলামগুলো যোগ করব। এখানে আমরা অগ্রিম ভাড়া 15,000 থেকে 5,000 বিয়োগ করলে আমরা এখানে পাবো 10,000 টাকা এবং প্রাপ্য হিসাব 50,000-এর সাথে 46,560 টাকা যোগ করে 30,000 বিয়োগ করলে 66,560 টাকা। অফিস সরঞ্জাম 1,50,000 টাকা, ব্যাংক হিসাব 50,000 টাকা এবং নগদের কলাম যোগ বিয়োগ করলে আমরা পাবো 1,53,640 টাকা। এই ছিল মোট সম্পদ এবং দায়ের দিকে যদি আমরা যোগ করি তাহলে বৈধ হিসাব হচ্ছে 40,000 আর 90,000 1,30,000 এবং বৈধ নোট 50,000 এবং মূলধন যোগ বিয়োগ করলে আমরা পাবো 2,50,200। এরপর আমরা দায়ের দিকের মোট ঘরগুলো যোগ করবো। বৈধ হিসাব 1,30,000, বৈধ নোট 50,000 এবং মূলধন 2,50,200 টাকা যদি আমরা যোগ করি তাহলে 4,30,200 টাকা পাবো। ঠিক একইভাবে সম্পদের দিকে 4,30,200 টাকা পাবো। এই ছিল হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। যদি দুই দিকের আমাদের মোট সম্পদ এবং মোট দায় সমান হয় তাহলে ধরে নিব অঙ্কটি ঠিক আছে।
গ নম্বর করণীয় 2018 সালে 31শে জানুয়ারি সমাপ্ত মাসের জন্য আয় বিবরণী প্রস্তুত করা। আয় বিবরণী তৈরির মূল যে বিষয়টি হচ্ছে সেটি প্রতিষ্ঠানের আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে নেট ক্ষতি বা নেট লাভ নির্ণয় করতে হবে। জানুয়ারি 16 তারিখে একটি লেনদেন দেওয়া আছে 3% বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা। এটি আমাদের জন্য আয়, তাহলে আমাদের আয় হচ্ছে বিক্রয় 1,20,000 টাকা, কিন্তু এখান থেকে আমাদের কারবারি বাট্টা বাদ দিতে হবে 3%। 1,20,000 টাকা 3% হচ্ছে 3,600 টাকা। তো এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের হচ্ছে নিট আয় পাবো 1,16,400 টাকা। এখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে, অর্থাৎ আমরা যেটি বিক্রয় করলাম সেটি আমাদের উৎপাদন করতে যে ব্যয়গুলো হয়েছে সেটি মূলত বিক্রিত পণ্যের ব্যয়। এখানে মূলত ক্রয়গুলোই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের এখানে একটি লেনদেন দেওয়া আছে জানুয়ারি মাসের 8 তারিখে, যে ক্রয় নগদে 30,000 এবং ধারে 90,000 টাকা। তাহলে আমাদের মোট ক্রয় হচ্ছে 1,20,000। অর্থাৎ বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে যেটি আমরা পাবো সেটি হচ্ছে মোট লাভ বা মোট ক্ষতি। যেহেতু এখানে আমাদের আয়ের থেকে ব্যয় বেশি, মোট ক্ষতি হবে। এখান থেকে বাদ দিব আমরা পরিচালন ব্যয়। এখান থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দেবো। জানুয়ারি মাসের 10 তারিখে 3 মাসের অগ্রিম ভাড়া পরিশোধ। তাহলে 3 মাসের ভাড়ার মধ্যে 1 মাসের ভাড়া, যেহেতু আমাদের আয় বিবরণী 1 মাসের, তাহলে 1 মাসের ভাড়াই হচ্ছে আমাদের এখানে পরিচালন ব্যয়। তাহলে ভাড়া খরচ হবে এখানে আমাদের 5,000 টাকা। আর জানুয়ারি মাসের 12 তারিখ হচ্ছে বিবিধ খরচ পরিশোধ 1,200 টাকা। এটিও আমাদের জন্য পরিচালন ব্যয়। তাহলে হচ্ছে আমাদের মোট পরিচালন ব্যয় হবে 6,200 টাকা। অর্থাৎ 3,600 থেকে যদি আমরা 6,200 টাকা বিয়োগ করি তাহলে আমাদের নেট ক্ষতি হবে, যেহেতু দুটি মাইনাস ফিগার, তাহলে হচ্ছে আমার 9,800 টাকা হচ্ছে। আমরা এতক্ষণ যে অঙ্কটি সমাধান করলাম ঠিক অনুরূপ আরেকটি অঙ্ক 2015 সালে বরিশাল বোর্ডে এসেছিল। এই অঙ্কটি অনুশীলনের জন্য এখানে দেওয়া হয়েছে। মেসার্স সালসাবিল ট্রেডার্সের 31শে জানুয়ারি 2014 সালের হিসাবের উদ্বৃত্তগুলো নিম্নরূপ: নগদ 80,000 টাকা, অফিস সরঞ্জাম 30,000 টাকা, ভূমি ও দালান কোটা 2,50,000 টাকা, দেনাদার 40,000 টাকা এবং পাওনাদার 45,000 টাকা। ফেব্রুয়ারি মাসে তার অন্যান্য ব্যবসায় সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ: 5 তারিখ 10% পৌর নোটের স্বীকৃতি দানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 50,000 টাকা। 8 তারিখ নগদ 30,000 টাকা ও ধারে 90,000 টাকার পণ্য ক্রয়। 10 তারিখ 3 মাসের শোরুম ভাড়া অগ্রিম প্রদান 15,000 টাকা। 12 তারিখ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ 12,000 টাকা। 13 তারিখ 3% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, যার নগদে 60%, ধারে 40%। 18 তারিখ মালিক কর্তৃক নগদে উত্তোলন 30,000 টাকা এবং 25 তারিখ একজন দেনাদারের নিকট থেকে পাওয়া গেল 30,000 টাকা। 28 তারিখ অগ্রিম প্রদত্ত ভাড়ার 1 মাস অতিক্রান্ত হয়েছে। ক নম্বর মেসার্স সালসাবিল ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব টেবিলের মাধ্যমে উপস্থাপন করো। এবং গ নম্বর 2014 সালে 28শে ফেব্রুয়ারি সমাপ্ত মাসের জন্য আয় বিবরণী তৈরি করো। এখানে অনুশীলনের জন্য আরেকটি অঙ্ক দেওয়া আছে। জনাব জসিম 2022 সালের 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের একটি কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করেন। তার অন্যান্য লেনদেনগুলো: জুলাই 3 তারিখ নগদে পণ্য ক্রয় 25,000 টাকা, 7 তারিখ অফিস সরঞ্জাম ক্রয় 15,000 টাকা, 9 তারিখ নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা, 16 তারিখ শাহিনের নিকট হতে ক্রয় 35,000 টাকা, 18 তারিখ ফাইমের নিকট বিক্রয় 45,000 টাকা, 27 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো 30,000 টাকা, 28 তারিখ প্রাপ্য হিসাব হতে আদায় হলো 25,000 টাকা এবং 30 তারিখ কর্মচারীর বেতন প্রদান করা হলো 10,500 টাকা। করণীয়: ক নম্বরে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। খ নম্বর উপরোক্ত লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। জুলাই মাসের জন্য একটা আয় বিবরণী তৈরি করো। হিসাব বিজ্ঞানের উপর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।